জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের বলেছেন, নির্বাচনী সংস্কার নিয়ে গড়িমসি করা হলে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে। তিনি বলেন, এ নির্বাচন অবশ্যই সংস্কারের ভিত্তিতে হতে হবে, কারণ যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। কুমিল্লার ঢুলিপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারণ যদি সংস্কার নিয়ে গড়িমসি হয় তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো ধাঁচে নিয়ে যাওয়ার একটি আশঙ্কা আছে। আমরা যে ভোরের আলো দেখছি সেটা আবার ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কাটি থেকে যাচ্ছে এবং এই কালো আধারে আবার সেই স্বৈরাচার আবার ফেসিবাদ এখানে ঢুকে পড়ার আশ্রয় নেওয়ার সে আশঙ্কা। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। রাজধানী শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। দলটির আমির জানান, স্বাধীনতার 53 বছরেও বাংলাদেশে সুষ্ঠু ধারা রাজনীতির চর্চা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের ইঙ্গিত থাকলেও কিছু স্বার্থান্বেষী মহল ভিন্ন স্বার্থ চরিতার্থ করার পায়তারা করছে বলে জানান তিনি। মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার না করে যেনতেন নির্বাচন করলে দেশে আবারও চাঁদাবাজি ব্যবস্থা কায়েম হবে বলে মনে করেন সৈয়দ রেজাউল করিম। অন্তর্বর্তীকালীন সরকার কি বলবো, আমরা আর সেই কালো টাকার দৌরাত্ম আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবো না ইনশাআল্লাহ। দর্শক, এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ ক্যাম্পাসের হলে হলে জুমার নামাজ আদায় এবং কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। এ সময় প্রার্থীরা বিভিন্ন অঙ্গীকার করেন, পাশাপাশি তুলে ধরেন বিভিন্ন অভিযোগ। ইলিয়াস মাতবরের রিপোর্ট। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। 25 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, তবে কুশল বিনিময় করতে বাধা নেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মসজিদে জুমার নামাজ আদায় করেন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ অন্যান্যরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আবিদ। বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে এবং কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। শুধুমাত্র আমি বলবো, ওপেনলি বলার প্রয়োজন না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। সুতরাং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র রাজনীতি কিংবা আমাদের প্রত্যেকের অবস্থান হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়। বিজয় 71 হলের মসজিদে জুমার নামাজ আদায় করেন শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদেক কায়েম ও জিএস প্রার্থী SM ফরহাদ। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মসজিদে নামাজ আদায় করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত হলে ক্যাম্পাস স্টারলিংকের আওতায় আনা হবে বলে জানান তারা। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতাভুক্ত করব। দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করবেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদী শাসনের বছর অতিবাহিত হওয়ার পরেও তাদের দ্বারা গুম হওয়া বিভিন্ন ব্যক্তিদের ব্যাপারে এখনও
সঠিক তথ্য না পাওয়া এবং এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রাজধানীতে মায়ের ডাকের কর্মসূচিতে তারা ক্ষোভ প্রকাশ করেন। গুমের ঘটনায় শেখ হাসিনা জড়িত অভিযোগ করে তাকে শাস্তি পেতেই হবে বলে কর্মসূচিতে অংশ নিয়ে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচন চায় বলেও জানিয়েছেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। ফ্রেমে ফ্রেমে গুমঘরের বিভৎসতা, প্রিয়জনের ছবি নিয়ে আজও অপেক্ষায় স্বজনেরা। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রিয়জন ফিরে আসার দাবি নিয়ে মায়ের ডাকের কর্মসূচিতে রাজপথে ছিল যে শিশু কিশোররা ফ্যাসিবাদী শাসনের পতনের পর তাদের আশা ছিল ফিরবেন স্বজন। 5 আগস্টের পর তো অনেক আশা ছিল যে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, বাবা আসবে, বাবাকে আমি দেখব, বাবাকে আমি ধরতে পারবো, বাবাকে আমি বলবো বাবা তুমি এতদিন কোথায় ছিলে। কিন্তু 5 আগস্টের পরে 1 বছরের বেশি হয়ে গেল। আমার বাবা কোথায় আছে আমি সেটাও জানি না। আমার বাবার সাথে তারা কি করছে। বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত পদক্ষেপ না দেখে হতাশ ভিকটিম পরিবার এবং থেকে ফিরে আসা ব্যক্তিবর্গ। অর্থাৎ গুম খুনের সাথে জড়িত ছিল তাকে রাখা যাবে না, কারণ সে এই চেতনা ধারণ করে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের সামনে আয়োজন ছিল মায়ের ডাকের। অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা তুলে ধরেন নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা আর বিচারের দাবি। বিএনপি মহাসচিবের স্পষ্ট উচ্চারণ, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই এমন বর্বরতা চালিয়েছে শাসক গোষ্ঠী। আমাদের প্রত্যাশা ছিল যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাবো। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা। আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আমরা ফিরে দিতে পারবো কিনা। ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়েছে। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। গুমসহ সকল অন্যায়ের বিচার ত্বরান্বিত করতেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং এই কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। ইন্টারিম যে গভর্নমেন্ট, মধ্যবর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার, তারা ব্যর্থ হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে কয়েকদিন ধরে বেড়েই চলেছে সবজির দাম। 80 থেকে 100 টাকার ঘরে আটকে রয়েছে সব সবজি। লাগামহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। সাধারণ মানুষ বলছেন বাজার মনিটরিং এর অভাবেই এমন অবস্থা। আজকের বাজার দর জানাচ্ছেন শিমুল খান। গেল কদিনের টানা বৃষ্টিতে গত সপ্তাহের চেয়ে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচামরিচের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কাঁচা বাজারের দাম একটু বাড়ছে, আমাদের সাধারণ লোকের লাগে একটু কষ্ট হইতেছে। তা আমরা চাই যে সরকার যদি একটু ভালো করে মনিটর করে তাহলে একটু হয়তো বাজারের দামটা কমবে। সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, দেখতে হবে জিনিসগুলো, যে যেন সাধারণভাবে বাঁচতে পারে, খাইতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। 80 টাকা 100 টাকার নিচে কোনো এখন বর্তমানে সবজি নেই। সস্তা থাকলে আলু আর পেঁপেটাই আছে, 30 টাকা আর পেঁপে 30 টাকা, এটা আর এর চেয়ে আর কোনো সস্তা সবজি নেই। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। চান্দা মাছ বেচতেছি 1200 টাকা কেজি, বাইলা মাছ বেচতেছি 1000 টাকা 1100 টাকা। রুই নল হচ্ছে 260 80। বিভিন্ন জায়গাতে মাল কম আসতেছে, তো এর লেগে মানে মাল দামটা বেশি। মাংসের দাম তো অনেক কম, 750 টাকা। গরুর দাম অনেক কমছে। তো ডিম, পেঁয়াজ, আদা, ডালের দাম আগের মতো থাকলেও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। আদা এখন 240 টাকা কেজি, আর রসুন হলো যে 160 টাকা কেজি। হাঁসের ডিম হইল 250, মুরগি ডিম হইল 220, ব্রয়লার মুরগি 190 টাকা কেজি,
আর সোনালী 320, লাল মুরগি হলো 340। দাম বাড়ছে আগে থেকে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বাজার নিয়মিত মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে দাবি ক্রেতাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বাণিজ্যের বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জিয়াম কামাল খানের চট্টগ্রামে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। চামড়া, চিনি, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্য আমদানি রপ্তানি এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় সভায়। কতগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হতে পারা সম্ভব, আমরা সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল 10 দিনের ভাঙনে বিলীন হয়েছে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম বজ্রনাথপুর সহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। সেতুটা ভাঙতে ভাঙতে একদম মায়ের নিকটে এসে একটা চাপড় গাড়ি ইত্যাদি আছে সম্পূর্ণ দেখে একটা কল ছিল, এবার পানি খাওয়া সে কল পড়ে গেছে, রাস্তা ছিল রাস্তা পড়ে গেছে, আমরা খুব বিপজ্জনক। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। 30-40টা ঘর ছিল, সবাই পালিয়ে গেছে। এখন বর্তমানে যারা আছে তারা অনেক দরিদ্র পরিবার বললেই চলে। তারা আসলে কোথায় যাবে, এরকম কোনো জায়গা নাই, অসহায়ের মতো আছে। যে আপনারাও দেখলেন আশেপাশে বাড়িঘরগুলা কিরকম অবস্থায় আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আপাতত যে সমস্ত এলাকায় খুব বেশি ভাঙন এবং বাড়ি ঘর একেবারে রাস্তা ভেঙে যাচ্ছে, এরকম যে একটা পয়েন্টে আমরা এমার্জেন্সি কাজ করবো এবং পারমিশনের জন্য আমরা চেষ্টা করতেছি। পাবলিক প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি তৈরি করতেছি। প্রজেক্ট পাস হলে পরে তখন এই এলাকার লোকজন স্থায়ীভাবে নদী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা ও পূর্ণভবা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের, তাই হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য আড়তদাররা। মৎস্য বিভাগ বলছে মেঘনা তেঁতুলিয়ায় ডুবোচরের কারণে ইলিশের মাইগ্রেট অনেকটা কম, তবে কিছুদিনের মধ্যে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে আর ঘুরে দাঁড়াতে পারবেন জেলে আড়তদাররা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবা রহমান। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও ইলিশের কাঙ্ক্ষিত দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলে পরিবার ও আড়তদাররা। মাছঘাটগুলিতে ঘুরে দেখা গেছে নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না, তাই একরকম হতাশ হয়ে ফিরছেন জেলেরা। নদীতে মাছ শিকার বন্ধ থাকার সময় প্রায় সরকারি সহায়তা অপ্রতুল বলছেন জেলেরা। তার উপর এনজিওর কিস্তি আর দাদন সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়ছেন মৎস্যজীবীরা। নদীতে কোনো মাছ নাই, আমরা না খেয়ে মরতেছি, কিস্তি দিতে পারতেছি না। ট্রলার খরচা যায় কমসে কম 2000-3000 টাকা, কিন্তু মাছ পাই 300 টাকা 400 টাকা। একই কারণে বিপাকে আড়তদাররাও। পর্যাপ্ত মাছ না ওঠায় মিলছে না জেলেদের সঙ্গে হিসেব নিকেশ, যার প্রভাব পড়ছে ক্রেতাদের উপর। ঢাকা আড়ত থেকে টাকা না জেলেদের মাছ কিনে দিছি, কিন্তু এখন কোনো মাছ নাই বলেই চলে। কি বসবো আর কি ব্যবসা আর কি খাবো আমরা। মৎস্য বিভাগের কর্মকর্তা বলছেন সাগর মোহনায় কিছু ইলিশ পাওয়া যাচ্ছে, তবে মেঘনা এবং তেঁতুলিয়ায় আমাবস্যার সময় শুরু হলে ইলিশ শিকার করতে পারবে জেলেরা। পানির ঘোলাত্মটা কমবে, পাশাপাশি স্রোত একটু কমবে, পাশাপাশি নদী একটু সবুজাভ আকার ধারণ করবে, তখন কিন্তু ইলিশ মাছ আমাদের নদীতে মাইগ্রেট করবে এবং সেটা হয়তো এই যে আগামী 2-3 দিন পর অমাবস্যা শুরু হবে, আশা করছি অমাবস্যা গণে তারা নদীতে ইলিশ মাছটা ভালো পাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।